ভৌতিক জাল। দর্শক, স্বাগতম জানাচ্ছি আপনাদেরকে আমাদের ভৌতিক জালের নতুন আরো একটি এপিসোডে। আমাদের ঈদের পরে আজকের প্রথম এপিসোড। আশা করি আপনারা আপনাদের পরিবারের সাথে ঈদুল আজহা খুব সুন্দরভাবে পালন করেছেন। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আর একটি বিষয় আমরা লক্ষ্য করেছি, যে বিষয়টি হচ্ছে আপনারা আমাদের ঘটনাগুলো শোনেন কিন্তু আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করেন না। আমি অনুরোধ করব আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলের পাশে থাকা বেল আইকনটিতে আপনারা ক্লিক করে দিবেন। তাহলে আমাদের নোটিফিকেশনটি সবসময় আপনাদের কাছে পৌঁছে যাবে এবং যখনই আমরা ঘটনা আমাদের চ্যানেলে আমরা যখন আপলোড করব তখন সাথে সাথে আপনারা সেই ঘটনাটি পেয়ে যাবেন। আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে আপনারা মেইল করতে পারেন আমাদেরকে। আর যদি আপনারা চান তাহলে হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা ঘটনা পাঠাতে পারেন, অডিও রেকর্ড করেও আপনারা পাঠাতে পারেন। দর্শক, আজকের আমাদের এপিসোডটি অনেক অসাধারণ একটি এপিসোড হবে। আপনারা কিন্তু অবশ্যই আমাদের এপিসোডটি শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো ঘটনা শুনবেন। তো এখন আমাদের আজকের এপিসোডে প্রথম একটি ঘটনা দিয়ে আমরা শুরু করব। আমাদের ভৌতিক জালের একজন সদস্য বাবুর মুখে আমরা একটি ঘটনা শুনতে পারবো। ঘটনাটি দর্শক রাজশাহীর একটি ঘটনা, অসাধারণ একটি ঘটনা। তো আমি কথা না বাড়িয়ে এখন আমি চলে যাচ্ছি আমাদের ভৌতিক জালের সদস্য বাবুর কাছে। ধন্যবাদ সবাইকে। এখন আমি যে ঘটনাটি পড়ে শোনাবো সেই ঘটনাটা রাজশাহী থেকে রুবেল নামের আমাদের এক লিসেনার পাঠিয়েছে এবং ঘটনাটি তার সাথেই ঘটে যাওয়া একটি বাস্তব ঘটনা। তিনি যেভাবে লিখে পাঠিয়েছেন আমি তার ভাষায় পড়ে শোনাচ্ছি। নদী ভ্রমণের এক রাত। আমি রুবেল বলছি রাজশাহী থেকে। আজ আমি আমার একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। আমার বাসা রাজশাহী শহরের ভিতরে। ঘটনাটি ছিল আজ থেকে 6 বছর আগের, যখন আমি এইচএসসি পাস করেছি মাত্র। সময়টা ছিল বর্ষাকাল, পদ্মাতে প্রচুর পানি। আমরা কয়েকজন বন্ধু মিলে ঠিক করলাম যে একটা নৌকা ভ্রমণ করব। আমরা 4 জন ছিলাম একসাথে। সবাই রাজি হলো। ঠিক করলাম তারপর দিন আমরা বাদ থেকে যাত্রা শুরু করব সকাল 9টায়। কোথায় যাব ঠিক নেই, সারাদিন নৌকায় কাটাবো ঠিক করলাম। পরের দিনটা ছিল রবিবার। সকাল থেকে টিপটিপ বৃষ্টি পড়া শুরু হয়েছিল। সকাল 10টায় আমি বাঁধে পৌঁছালাম, কিন্তু কেউ আসেনি। আমাদের বন্ধুদের কারো কাছে পার্সোনাল মোবাইল ছিল না, শুধুমাত্র রিঙ্কু ছাড়া। তাই আমি দোকান থেকে রিঙ্কুকে ফোন করে বাঁধে আসতে বললাম। রিঙ্কু আসলো প্রায় 1 ঘন্টা পর। তখন প্রায় বেলা 11টা। আর কেউ আসলো না। আমি আর রিঙ্কু ঠিক করলাম আমরা দুজনেই ঘুরতে বের হব নৌকা নিয়ে। ঠিক তখনই বৃষ্টিটা আবার জোরে সরে এলো। এই বৃষ্টি আর যেন থামতেই চায় না। তারপর যখন বৃষ্টি থামলো তখন প্রায় দুপুর 3টা। আমরা একটা হোটেলে দুপুরের খাওয়া দাওয়া করলাম, তারপরে একটি নৌকা ভাড়া করলাম। কিন্তু আমরা আমাদের প্ল্যানটা একটু চেঞ্জ করলাম। আমরা ঠিক করলাম নদীর ওপারে ভারতের বর্ডারের কাছে একটি গ্রাম আছে, সেখানে যাব। তারপর আমরা রওনা হলাম। গ্রামে পৌঁছানোর প্রায় 5 কিলোমিটার আগে চর, এর ভেতর নৌকা ঘাটে নৌকা আমাদের নামিয়ে দিল। বাকিটা পথ হেঁটে যেতে হবে। মাঝিকে জিজ্ঞেস করলাম যে কত রাত পর্যন্ত এখানে নৌকা পাওয়া যাবে। সে বলল যে আনুমানিক রাত 9টা পর্যন্ত নৌকা পাওয়া যাবে। তখন আমরা সেই গ্রামের দিকে হাঁটা ধরলাম। গ্রামে পৌঁছে আমরা দুজনে এদিকে ওদিকে ঘোরাফেরা শুরু করলাম। গ্রামে কোনো বিদ্যুতের লাইন নেই, জনবসতিও কম। যখন সন্ধ্যা নামলো তখন চারিদিকে শেয়াল ডাকা শুরু করলো। আমরা শেয়ালের ডাকার শব্দে আরো মজা পাচ্ছিলাম। রাত বাড়তে থাকলো। বাসার উদ্দেশ্যে রওনা হওয়ার দরকার।
দুজনে নৌকা ঘাটে এসে পৌঁছালাম। তখন রাত 9টা প্রায়। আমরা ঘাটে এসে একটু অবাক হলাম। একটা নৌকাও আমরা নৌকা ঘাটে দেখতে পেলাম না। পড়লাম চরম এক বিপদে। তখনও টিপটিপ বৃষ্টি পড়ছিল। এর মধ্যে আমাদের একমাত্র ছাতাটার স্টিকগুলো বাতাসের চাপে অলরেডি ভেঙে গেছে। আমরা পুরোপুরি ভিজে গেছি। এখন কি করা যায় সেই চিন্তাই করছিলাম। এমন সময় রিঙ্কু ওর এক বড় ভাইয়ের কাছে ফোন দিল। সে বড় ভাইয়ের বাসাটি টি বাঁধের পাশেই। এমনিতেই আবহাওয়া খারাপ, তার ভেতর চর এলাকা, নেটওয়ার্কেও সমস্যা তো আছেই। কিন্তু আশ্চর্যজনকভাবে প্রথমবারেই রিং হয় এবং ওপাশ থেকে ফোন রিসিভ হয়। রিঙ্কু ওর সে বড় ভাইকে অনুরোধ করে যে একটা নৌকা ম্যানেজ করে তাড়াতাড়ি টি বাঁধ সোজা চড়ে পাঠিয়ে দিতে, তাহলে আমাদের খুব বিপদ হবে, ভাড়া ডাবল হলেও দিব। বড় ভাইটা বলল আচ্ছা দেখছি। তারপর আমরা ওখানে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকলাম। চারিদিকে শেয়ালের ডাক আর টিপটিপ বৃষ্টি। আমরা ব্যাপারটা এনজয় করছিলাম, একটু একটু ভয়ও করছিল। এত বড় একটা চর, আমরা মাত্র দুজন। শুনেছিলাম বর্ষার দিনে অনেক জেলেরা নৌকা করে সারা রাত মাছ ধরে। দুর্ভাগ্যবশত সে রাতে একটাও জেলে নৌকা চোখে পড়ল না। রাত যখন প্রায় 10টা তখন একটা ঢিঙ্গি নৌকা দেখতে পেলাম। তখন আমরা প্রায় ভিজে চুপসে গেছি। নৌকাটা ঘাটে এসে ভিড়ল। অন্ধকারে তেমন কিছু দেখা যাচ্ছিল না। নৌকার মাথায় বইটা হাতে একজন মানুষ বসেছিল। আমরা দুজনে গল্পে অনেক মশগুল ছিলাম যে আমাদের মনে হয়েছিল যে নৌকাটা হয়তোবা রিঙ্কু সেই বড় ভাইটি পাঠিয়েছে। তাই আমরা মাঝিকে কোনো কথা না জিজ্ঞেস করে সরাসরি নৌকায় উঠে পড়লাম। তখন মাথায় একটাই চিন্তা কাজ করছিল যে তাড়াতাড়ি বাসায় যেতে হবে, কারণ অনেক রাত হয়ে গিয়েছিল। এর মধ্যে রিঙ্কু ওর বাসায় ফোন করেছিল। অনেকবার ফোন ট্রাই করার পর আন্টিকে ফোনে পেয়েছিলাম। আমি খালাদের বাসায় থাকতাম আর আমার বাবা মা থাকতো নাটোরে। বাসার গেটের একটা এক্সট্রা চাবি সবসময় আমার সাথেই থাকতো। আর আমি এইচএসসি পরীক্ষার পর থেকে প্রতিদিনই একটু রাত করে বাসায় ঢুকতাম। তাই আমি আমাকে নিয়ে কোনো চিন্তা করছিলাম না, কিন্তু চিন্তা হচ্ছিল রিঙ্কুর মাকে নিয়ে, কারণ আন্টি বাসায় একা থাকেন। আমরা নৌকায় ওঠার পর মাঝিও আমাদের সাথে কোনো কথা বলল না। নৌকা ঘুরিয়ে সোজা টি বাঁধের মুখে রওনা হয়। নদীতে তুমুল স্রোত, বাতাসের বেগও বাড়তে থাকলো। আমি রিঙ্কু দুজন দুজনার দিকে তাকিয়ে কথা বলছি। আমাদের প্রচণ্ড ঠান্ডা লাগছিল। নৌকায় ওঠার 5 মিনিট পর আমার চোখ গেল সেই চরের দিকে যেখানে আমরা এতক্ষণ দাঁড়িয়েছিলাম। হঠাৎ ওদিকে তাকাতে আমরা সারা শরীর অবশ হওয়ার দশা। দেখি অনেকগুলো জোড়া জোড়া চোখ আমাদের দিকে নিশ্চলভাবে তাকিয়ে আছে। চোখগুলো যেন জ্বলছে। রিঙ্কু দেখি ওদিকে তাকিয়ে আছে। পরে বুঝলাম যে এগুলো শিয়াল, যাদের চিৎকারে আমরা এতক্ষণ মজা পাচ্ছিলাম। ভাবলাম এত শিয়াল এতক্ষণ আমাদের পাশেই ছিল, তারপর আমাদের কোনো ক্ষতি করলো না কেন? আমি রিঙ্কু দুজনে ব্যাপারটা একটু অবাক হলাম। হঠাৎ আমরা খেয়াল করলাম যে আমাদের নৌকাটা নদীর প্রায় মাঝখানে, আর মাঝির দিকে তাকিয়ে দেখি সেখানে কেউ নেই। নৌকাটা অস্বাভাবিকভাবে দুলতে শুরু করলো। এই দৃশ্য দেখে আমার শরীর প্রায় অবশ হওয়ার পথে। ঠিক তখনই চারিদিকে মনে হলো হাজার হাজার শেয়াল ডাকা শুরু করলো। যেই শেয়ালের ডাক শুনে একটু আগে আমরা মজা পাচ্ছিলাম, সেই শেয়ালের ডাক শুনে আমরা সেই মুহূর্তে সবচেয়ে বেশি ভয় পেলাম। ঘটনাগুলো ঘটলো মাত্র কয়েক মিনিটের মধ্যে। অবশেষে একটা সময় মূর্ছে গেলাম। যখন জ্ঞান ফিরল তখন আমি আমার বাসায়। পরে শুনলাম যে আমাদের কাদাতে লেপ্টানো অবস্থায় পড়ে থাকতে দেখেন রাজশাহী পঞ্চবটি এলাকায় এক প্যারামেডিকেলের একজন প্রিন্সিপাল।
উনি সকালে প্রভাত ভ্রমণে এসেছিলেন। আমাদেরকে প্রিন্সিপাল সাহেব ওখানে দেখতে পান। তারপর আমার মানিব্যাগ থেকে আমার বাসার ঠিকানা নিয়ে কিছু লোকের সাহায্য নিয়ে আমাদেরকে আমার বাসায় পৌঁছে দেন। পরে জেনেছিলাম যে রিঙ্কুর সেই বড় ভাই একটা নৌকা পাঠিয়েছিল সেই রাতে। তবে আমাদেরকে ও পাশে না পেয়ে মাঝি নৌকা নিয়ে ফিরে এসেছিল। এই ঘটনার কোনো ব্যাখ্যা আমার আজও বের করতে পারিনি। সেদিন কি হয়েছিল? আমরা দুজনের সাঁতার জানতাম না, তাহলে আমরা কিভাবে নদী পার হলাম? কোনো কিছুরই আমরা দুজনে কোনো সমাধানে আসতে পারিনি। তবে আমরা আজও সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করছি। তো দর্শক, অসাধারণ একটি ঘটনা আমাদের ভৌতিক জালের সদস্য বাবু আপনাদেরকে পড়ে শোনালেন। আর ঘটনাটি কেমন হয়েছে সেটা কমেন্ট করে অবশ্যই আমাদেরকে জানাবেন। আর কোন ধরনের ঘটনা আপনারা শুনতে চান সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন। বাবু যে এই ঘটনাটি আপনাদেরকে পড়ে শোনালো, এমন আরো ঘটনা আপনারা শুনতে চান কিনা সেটাও কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আর আপনারা যদি আপনাদের কাছ থেকে আমাদেরকে ঘটনা পাঠাতে চান, তাহলে আমাদের মেইল অ্যাড্রেসে আপনারা ইমেইল করে আমাদেরকে ঘটনা পাঠাতে পারেন। অথবা যদি আপনারা চান আমাদেরকে ভয়েস রেকর্ড করে হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদেরকে ঘটনা পাঠাতে পারেন। আর যদি আপনারা চান আমাদের স্টুডিওতে এসে আপনারা সরাসরি আমাদের সাথে ঘটনা শেয়ার করবেন, তাহলে দর্শক আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। আপনি আমাদের সাথে এসে সরাসরি ঘটনা শেয়ার করতে পারবেন। তো দর্শক, কথা না বাড়িয়ে আমি ঘটনায় চলে যাব। আমাদের ভৌতিক জালের সদস্য শাওন আজকে একটি অসাধারণ ঘটনা আপনাদেরকে পড়ে শোনাবেন, এবং অবশ্যই আমি আশা করি এই ঘটনাটি আপনাদের অনেক ভালো লাগবে। তো দর্শক, এখন আমি চলে যাচ্ছি আমাদের ভৌতিক জালের সদস্য শাওনের কাছে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। এখন আমি যে ঘটনাটি পড়ে শোনাবো সেই ঘটনাটি আমাদের কাছে পাঠিয়েছে। তার নাম হচ্ছে ধনু দাস। তার বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানা এবং গ্রামের নাম হচ্ছে ভৈরবনগর। ঘটনাটি যিনি পাঠিয়েছেন আমি ঠিক তার ভাষায় পড়ে শোনাচ্ছি। আমি 2005 সালে কাজের জন্য বাংলাদেশ থেকে দুবাই যাই। দুবাইতে আমি যে কাজের জন্য গিয়েছিলাম সেই কাজটি খুব পরিশ্রম এবং কষ্টের হওয়ায় আমি সেই কাজটি করতে পারিনি। তার জন্য পরে আমাকে মরুভূমিতে খেজুরের বাগানে গাছে পানি দেওয়ার একটি কাজ দেওয়া হয়। সেই বাগানটিতে শতাধিক খেজুর গাছ ছিল, তাতে পানি দেওয়ার কাজ করতাম আমি। বাগানটি মরুভূমির মাঝে এমন অবস্থায় ছিল যে যতদূর চোখ যায় ততদূর কোনো বাড়িঘর ছিল না। আমি প্রতিদিন সকালবেলা কাজের জন্য যেতাম এবং সন্ধ্যায় বাড়ি ফিরতাম। এভাবেই আমার বেশ ভালোই দিন কাটছিল। বাগান থেকে হাইওয়ের দূরত্ব 3 থেকে 4 কিলোমিটারের মতো ছিল। আমি প্রতিদিনই কাজ শেষ করে হেঁটে হেঁটে সেই পথ পাড়ি দিয়ে হাইওয়ের কাছে আসতাম। সেখান থেকে মালিকের গাড়ি করে আমরা বাড়ি ফিরতাম। কাজটি একটু কঠিন হলেও দুবাইতে আমার জীবন ভালোই কাটছিল। আমাদের সাথে কিছু পাকিস্তানি লোকেরাও কাজ করত। সেই সুবাদে একজন পাকিস্তানির সাথে আমার খুব ঘনিষ্ঠ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। প্রায় সময়ই বাড়ি ফেরার পথে হাইওয়ের সামনে আসতাম। পরে মালিকের গাড়ি আসার আগ পর্যন্ত আমরা দুজন একসাথে সময় কাটাতাম। একদিনের ঘটনা, আমার কাজটি বিকালের মধ্যেই শেষ হয়ে যায়। তাই আমি একাই সেই 3 থেকে 4 কিলোমিটার দূরের পথ পাড়ি দিয়ে হাইওয়ের সামনে আসি। আমি এসে দেখলাম আমার সেই পাকিস্তানি বন্ধু সেখানে দাঁড়িয়ে আছে। আমি প্রথমে একটু অবাক হলেও পরে ভাবলাম যে তারও হয়তো আজ আমার মতোই তাড়াতাড়ি কাজ শেষ হয়ে গিয়েছে। তারপর আমরা একসাথে হালকা চা নাস্তা করলাম। যেহেতু আজ তাড়াতাড়ি কাজ শেষ হয়েছে তাই আমি তাকে সন্ধ্যার পর আমার বাসায় আমন্ত্রণ জানালাম এবং বললাম যে যদি তুমি আজ অবসর থাকো তাহলে এসো। সে বলল যদি সে অবসর সময়
পায় তাহলে সে আসবে। আমি এর আগেও অনেকবার তাকে আমার বাসায় আমন্ত্রণ জানিয়েছিলাম, কিন্তু সে আসেনি। আমরা সবাই কাজ শেষে খুব ক্লান্ত থাকায় বিশ্রাম করতাম, তাই তার না আসাতে আমিও কিছু মনে করতাম না। আর এমনিতেও তার বাসা আমার বাসা থেকে অনেকটা দূরে ছিল। তো বরাবরের মতোই ওই দিন আমি বাসায় ফিরে খাবার খেয়ে শুয়ে পড়ি এবং ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম। এমন সময় হঠাৎ করে আমার দরজাতে কড়া শব্দ হলো। পরে আমি ভাবলাম যে হয়তো আমার পাকিস্তানি সেই বন্ধু আজ এসেছে, তাই আমি তার নাম ধরেই কয়েকবার তাকে বললাম যে, বন্ধু তুমি কি এসেছো? কিন্তু বাহির থেকে কোনো উত্তর পেলাম না, শুধু কড়া শব্দ পাচ্ছিলাম। তাই আমার মনে কিছুটা কৌতূহল এবং ভয় কাজ করছিল। মনে একটু ভয় কাজ করলেও আমি সাহস করে দরজা খুলি। দরজা খোলার পর আমার ভয় যেন আরো কয়েকগুণ বেড়ে গেল যখন আমি দেখলাম যে দরজার বাহিরে কেউ নেই। আমি বাহিরে আশেপাশে কেউ আছে কিনা দেখার জন্য চেষ্টা করলাম এবং কয়েকবার সেই বন্ধুর নাম ধরে ডাকলাম, কারণ এই সময়ে আমার ওই বন্ধু ছাড়া আর কারোই আসার কথা নয়, কেননা আমার পরিচিত এখানে আর কেউ নেই। আমি প্রচণ্ড ভয় পেয়ে তাড়াতাড়ি দরজা লাগিয়ে শুয়ে পড়লাম এবং ভাবতে লাগলাম যে আমার সাথে এগুলো কি হচ্ছে। পরে নিজের মনকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম যে কেউ হয়তো মজা করতে এ কাজ আমার সাথে করেছে। প্রায় 15 থেকে 20 মিনিট পর সেই কর্নার শব্দ আবার হতে থাকলো এবং এবার শব্দটি আগের থেকেও অনেক সজোরে হতে থাকলো। এইবার আমি কিছু না বলে চুপচাপ শুয়ে থাকলাম। ভয়ে যেন আমার গলা শুকিয়ে আসছে এবং আমার হার্টবিটও বেড়ে যাচ্ছে। আমি এতটাই ভয় পাচ্ছিলাম যে পানি খাওয়ার জন্য বিছানা থেকে উঠব সেই সাহসটুকুও পাইনি। ধীরে ধীরে দরজার কড়া শব্দটি ক্রমশ বাড়তেই থাকে। হঠাৎ দরজা ভাঙার একটি বিকট শব্দ হলো এবং মনে হলো কেউ যেন দরজা ভেঙে খুব দ্রুততার সাথে আমার ঘরে প্রবেশ করেছে। ঠিক তখনই আমার ঘরে যেন ঝড় বয়ে যাচ্ছে। আমার ঘরের জিনিসপত্র ভাঙার শব্দ হচ্ছে। ভয়ে আমার শরীর থরথর করে কাঁপতে থাকে। আমি কাঁথা মুড়ি দিয়ে কোনো রকম কোনো শব্দ কোনো নড়াচড়া না করে শুয়ে থাকলাম। আমার রুমটি তখন পচা দুর্গন্ধে ছেয়ে গেছে। দুর্গন্ধটি এমন ছিল যে কোনো প্রাণী মরলে কয়েকদিন ধরে পচে গলে যে গন্ধ বের হয় ঠিক সেই রকম। মিনিট 5 পর রুমটি স্তব্ধ হয়ে গেল। রুমে কোনো সারা শব্দ নেই, কিন্তু দুর্গন্ধটি তখনও রুমে ছিল। তখন আমি একটু একটু করে মুখ থেকে কাঁথাটি সরাই। রুমে তখনও ঘুটঘুটে অন্ধকার। অন্ধকারের মাঝে আমি রুমের মধ্যে কখনো বিড়াল, কখনো কুকুর, কখনো বা কোনো হিংস্র প্রাণীর অবয়ব দেখতে পাচ্ছিলাম। আমি তখন রুমের মধ্যে টিকতে না পেরে ভয়ে বের হয়ে বাইরের দিকে দৌড়াতে শুরু করলাম। ভয়ে আমি সামনের দিকে যতদূর চোখ যায় ঠিক ততদূর দৌড়াতে শুরু করলাম। দৌড়াতে দৌড়াতে হঠাৎ আমি লক্ষ্য করলাম আমি মরুভূমিতে চলে এসেছি এবং আশেপাশে কেউ নেই। এই জায়গাটিও আমার অচেনা। কিছুটা দূরে আমি একটি বাতির আলো দেখতে পেলাম। দূরে বাতির আলো দেখে আমি নিজে মনে মনে একটু আস্থা পেলাম, হয়তো ওইখানে কাউকে পাওয়া যাবে। পরে আমি সেই বাতির আলো লক্ষ্য করে দৌড়াতে দৌড়াতে কিছুক্ষণ পর সেখানে গিয়ে পৌঁছালাম। সেখানে গিয়ে আমি 2-1 লোককে দেখতে পেলাম। তাদের মধ্যে একজন পাকিস্তানি ও একজন বাঙালি লোক ছিল। এত রাতে নির্জন মরুভূমিতে তারা আমাকে দেখে একটু ভয় পেল। পাকিস্তানি লোকটি আমাকে দেখে তার উর্দু ভাষায় আমাকে বলতে লাগলো, শয়তান আয়া, শয়তান আয়া। তখন রাত আনুমানিক 3টা বাজে। তখন আমি তার উদ্দেশ্য করে বললাম, আমি শয়তান না, আমি মানুষ। তখন সেখানে থাকা বাঙালি লোকটি আমাকে বলল, এত রাতে শয়তান ছাড়া মানুষ এখানে আসার কথা নয়, তুমি অবশ্যই একটি শয়তান। তখন আমাকে সেখানে থাকা বাঙালি লোকটি আবার বলল,
তুমি যদি মানুষ হয়ে থাকো তাহলে তুমি উচ্চ স্বরে কালেমা পড়ো। তুমি কালেমা পড়লে আমরা বুঝে নিব তুমি আসলেই মানুষ। আমি হিন্দু ছিলাম এবং আমি তাদেরকে বললাম যে আমি তো হিন্দু। আমার কথা শুনে সেখানকার বাঙালি লোকটি আমাকে বলল, তাহলে তুমি যেই ধর্মের অনুসারী সেই ধর্মের পবিত্র গ্রন্থ থেকে আমাদের কিছু পড়ে শোনাও। তাই আমি প্রথমে আমার পবিত্র গ্রন্থ গীতা থেকে কিছু পড়ে শোনালাম এবং বাংলাদেশে থাকা অবস্থায় আমার মুসলিম কিছু বন্ধু ছিল, যার দরুন আমি কালেমাটি জানতাম এবং সেটিও তাদের পড়ে শোনালাম। তখন সেখানে থাকা সবাই বুঝতে পারলো আমি আসলেই একজন মানুষ এবং ভয় পেয়ে এখানে এসেছি। তারা আমাকে তাদের সাথে আশ্রয় দিল এবং কিছুক্ষণ পর খাবার জন্য কিছু নাস্তা দিল এবং জিজ্ঞাসা করলো যে আমার সাথে কি কি হয়েছে আর কেনই বা আমি এত রাতে এই নির্জন মরুভূমিতে আসলাম। তখন আমি আমার সাথে ঘটে যাওয়া সম্পূর্ণ ঘটনাটি তাদের সাথে বিস্তারিত বললাম। তখন তারা আমার সম্পূর্ণ ঘটনাটি শুনে আমাকে বলল, আমার তো বেঁচে থাকার কথা না, কেননা এরকম ঘটনা মরুভূমিতে যার সাথে ঘটে সে কখনো বেঁচে ফেরেনি। সেই বাঙালি লোকটি আমাকে বলল, তোমার ভাগ্য খুবই ভালো যে তোমার কোনো মারাত্মক ক্ষতি হয়নি, শয়তানটি তোমার বড় কোনো ধরনের ক্ষতি করতে পারেনি। এই ঘটনাটি ঘটার পর আমি সেখানে আর কাজ করিনি এবং আমি বাংলাদেশে ফিরে আসি। এই ছিল দুবাইতে ঘটে যাওয়া আমার সাথে একটি বাস্তব ঘটনা। তো দর্শক, চমৎকার একটি ঘটনা আমাদের ভৌতিক জালের সদস্য শাওন আপনাদেরকে পড়ে শোনালেন। ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা কিন্তু আমাদেরকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দর্শক, আমাদের ঘটনাটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিতে আপনারা ক্লিক করে বেল বাটনটি বাজিয়ে দিন। আমরা যখনই আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের অনুষ্ঠানটি আপলোড করব আপনারা সাথে সাথে আমাদের অনুষ্ঠানের নোটিফিকেশনটি পেয়ে যাবেন। আর যদি আমাদের ঘটনাগুলো আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের পরিচিত জনদের সাথেও আমাদের ঘটনাগুলো আপনারা শেয়ার করতে পারেন। আমাদের ফেসবুক পেজ রয়েছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজ, আমাদের ইনস্টাগ্রাম আইডি রয়েছে এবং আমাদের টিকটক আইডি রয়েছে। আপনারা সব প্ল্যাটফর্মেই আমাদের ঘটনাগুলো আপনারা পাবেন। সেখান থেকে আপনারা চাইলে আপনাদের পরিচিত জনদের কাছেও আমাদের ঘটনাগুলো শেয়ার করতে পারেন। দর্শক, এখন আমি আপনাদের সাথে একটি খুব সুন্দর একটি ঘটনা, আমরা স্পেন থেকে ঘটনাটি আমরা সংগ্রহ করেছি। দর্শক, একটি বাস্তব সত্য ঘটনা। এটি স্পেনের একটি খুব বহুল পরিচিত একটি ঘটনা। আপনারা শুনলে অবশ্যই খুব এনজয় করতে পারবেন ঘটনাটি। আর অসাধারণ একটি ঘটনা দর্শক, আমি আপনাদেরকে পড়ে শোনাবো। ঘটনাটি দর্শক ওয়েজা বোর্ড অথবা প্লানচেট বোর্ডকে কেন্দ্র করে ঘটনা। আপনারা সম্ভবত হয়তো এই বিষয়গুলো অনলাইনে অথবা আপনারা সোশ্যাল মিডিয়াতে শুনতে পেরেছেন, কিন্তু কখনো এই ধরনের ঘটনা শুনেছেন কিনা দর্শক আমার জানা নেই। তবে আজকে আমাদের এপিসোডের মাধ্যমে আপনাদেরকে একটি ভয়ানক সত্য ঘটনা ওয়েজা বোর্ড অথবা প্লানচেট বোর্ডের একটি ঘটনা আপনাদের সাথে আমি শেয়ার করব। কত পরিমাণ ভয়াবহ হতে পারে এই ওয়েজা বোর্ড এবং প্লানচেট বোর্ডগুলো দর্শক, সেটা আপনারা ঘটনাটি শুনতে পারলে আপনারা বুঝতে পারবেন। আর কখনোই আপনারা দর্শক এই ধরনের ওয়েজা বোর্ড অথবা প্লানচেট বোর্ডে আপনারা প্ল্যানচেট করার কখনোই চেষ্টা করবেন না, সেটা কখনোই আপনাদের জন্য সুফল বয়ে আনবে না। তো দর্শক, কথা না বাড়িয়ে তো আমি এখন চলে যাচ্ছি ঘটনায়। 1990 সালের গ্রীষ্মের এক দুপুরে মাদ্রিদের ভ্যালেকাস অঞ্চলে এস্টেফানিয়া গুটিয়েরেজ তার কয়েকজন বন্ধু-বান্ধব সাথে মজা করে ওয়েজা বোর্ড নিয়ে খেলতে বসেছিল। তারা এই বোর্ডটি ব্যবহার করে আত্মার সাথে যোগাযোগ করার চেষ্টা করছিল। তাদের উদ্দেশ্য ছিল একটি সহজ খেলায় অংশগ্রহণ করা, কিন্তু তারা জানতো না যে এই নিরীহ খেলা তাদের জীবনে এক চিরস্থায়ী দুঃখ ডেকে আনবে।
ওয়েজা বোর্ড খেলার সময় হঠাৎ করেই ঘরের বাতাস ভারী হয়ে যায়। এক অদ্ভুত ধোঁয়া কক্ষটি ঢেকে ফেলে এবং স্টেফানিয়া অচেতন হয়ে পড়ে। তার বন্ধুরা আতঙ্কিত হয়ে যায়, কিন্তু স্টেফানিয়ার চোখ খুলে যায় কিছুক্ষণের মধ্যেই। তবে তার দৃষ্টিভ্রম শুরু হয়, খিঁচুনি হয় এবং তার আচরণ ক্রমেই অস্বাভাবিক হয়ে ওঠে। পরিবারের সদস্যরা তাকে বিভিন্ন ডাক্তার দেখায়, কিন্তু কেউই তার অসুস্থতার সঠিক কারণ খুঁজে পায় না। স্টেফানিয়ার অসুস্থতা দিন দিন আরো খারাপ হতে থাকে। তার আচরণ অদ্ভুত হয়ে যায় এবং সে প্রায়ই বলে যে সে কিছু অশুভ ছায়া দেখছে। তার শারীরিক অবস্থাও ক্রমেই খারাপ হতে থাকে। একদিন সে হঠাৎ করেই মারা যায়। তার মৃত্যু ছিল অস্বাভাবিক এবং রহস্যময়। তবে তার মৃত্যুর পরেই গুটিয়েরেজ পরিবারের জীবনে শুরু হয় এক অদ্ভুত অধ্যায়। স্টেফানিয়ার মৃত্যুর পর গুটিয়েরেজ পরিবারের সদস্যরা বাড়িতে অস্বাভাবিক কার্যকলাপের সম্মুখীন হতে থাকে। রাতে দরজা আপনা আপনি খোলা বন্ধ হতে থাকে, ইলেকট্রিক যন্ত্রপাতি নিজে নিজেই চালু হয় বন্ধ হয়। পরিবারের সদস্যরা রাতে অদ্ভুত আওয়াজ শুনতে পায় এবং দেখতে পায় যে স্টেফানিয়ার আত্মা তাদের সাথে উপস্থিত। এক রাতে স্টেফানিয়ার ছোট বোন দেখতে পায় যে একটি কালো ছায়ামূর্তি মেঝেতে শুয়ে তাদের দিকে হামাগুড়ি দিচ্ছে। সে চিৎকার করে উঠে এবং পরিবারের অন্যান্য সদস্যরা এসে দেখে যে আসলেই কিছু একটা রয়েছে। বাড়ির পরিবেশ ভয়াবহ হয়ে ওঠে। স্টেফানিয়ার মা জানান যে তিনি রাতে অনুভব করেন যে কেউ তাকে ধাক্কা দিচ্ছে, কিন্তু তিনি যখন ঘুরে তাকান তখন সেখানে কেউ নেই। 1992 সালের 27 নভেম্বর রাতে স্টেফানিয়ার বাবা ম্যাক্সিমো গুটিয়েরেজ পুলিশকে কল করে জানায় যে তার বাড়ি ভৌতিক কার্যকলাপে পূর্ণ। পুলিশ প্রথমে এই অভিযোগকে গুরুত্ব দেয় না, কিন্তু ম্যাক্সিমোর কণ্ঠে আতঙ্ক শুনে অফিসার চোসেনেগ্রি ও তার 3 সহকর্মী ঘটনা তদন্তে আসেন। পুলিশ এসে দেখে যে পরিবারের সদস্যরা রাস্তায় বসে আছে, ভীত ও স্বতন্ত্র অবস্থায়। তারা পুলিশকে বাড়িতে নিয়ে যায় এবং সেখানে শুরু হয় এক অদ্ভুত অভিজ্ঞতা। পুলিশ সদস্যরা দেখতে পায় যে একটি বন্ধ আলমারির দরজা নিজে থেকেই খুলে যায়। তারা আরো দেখে যে ক্রুশবিদ্ধগুলি ঘুরে যাচ্ছে এবং বিভিন্ন রকমের অস্বাভাবিক শব্দ শুনতে পাচ্ছে। পুলিশ রিপোর্টে উল্লেখ করা হয় যে তারা এসব ঘটনার সাক্ষী ছিল এবং এগুলি সাধারণ কোনো ঘটনা নয়। পরবর্তীতে বিভিন্ন অতিপ্রাকৃত বিশেষজ্ঞ এবং মিডিয়ামরা গুটিয়েরেজের পরিবারের বাড়ি পরিদর্শন করেন। তারা দাবি করেন যে স্টেফানিয়ার আত্মা এবং তার পুরনো দাদার আত্মা সেখানে উপস্থিত ছিল। এক মিডিয়াম জানান যে স্টেফানিয়ার দাদার আত্মা পরিবারকে ক্ষতি করার চেষ্টা করছিল এবং স্টেফানিয়া তার পরিবারকে রক্ষা করার চেষ্টা করছিল। গুটিয়েরেজ পরিবারের সদস্যরা ক্রমাগত আতঙ্কের মধ্যেই বসবাস করতে থাকে। তারা রাতে ঘুমাতে পারেন না, দিনের বেলাতেও অস্বাভাবিক কার্যকলাপ লক্ষ্য করেন। পরিবারের সদস্যরা দেখতে পান যে তাদের প্রিয়জনের ছবিগুলো মেঝেতে পড়ে আছে, ঘরের আসবাবপত্র আপনা আপনি সরছে এবং বাড়ির বিভিন্ন স্থানে অদ্ভুত দাগ দেখা যাচ্ছে। পরিবারটি একটি স্থানীয় চার্চের সাহায্য নেয় এবং তাদের একজন পুরোহিত বাড়িতে এসে প্রার্থনা করেন এবং আশীর্বাদ করেন, কিন্তু এই প্রচেষ্টাগুলি ব্যর্থ হয়। পরিবারের সদস্যরা হতাশ হয়ে পড়ে এবং তারা জানে না কিভাবে এই ভয়াবহ পরিস্থিতি থেকে মুক্তি পাওয়া যাবে। তো দর্শক, এই ছিল আমাদের দেশের বাইরের একটি ঘটনা, স্পেনের একটি বাস্তব সত্য ঘটনা, যেটা আমি আপনাদের সাথে এখন শেয়ার করেছি। আমরা ঘটনাটি স্পেন থেকে সংগ্রহ করেছি। দর্শক, আমাদের আজকের এই ঘটনাটি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানান। আর অবশ্যই আমাদের আজকের এপিসোডটি কেমন হচ্ছে সেটাও কিন্তু আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আপনারা যদি আমাদেরকে কমেন্ট করে জানান আমাদের এপিসোডগুলো কেমন হচ্ছে, আমাদের ঘটনাগুলো কেমন করছি আমরা, তাহলে আমরা উৎসাহ পাই। আর আমরা চাই আপনারা আমাদেরকে উৎসাহ প্রদান করেন, তাহলে আমাদের অগ্রযাত্রা আমরা সামনে আরো অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারবো। আমরা আশা করি আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আর দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
আপনারা অনেক ভিউয়ার্সই আমাদের ভিডিওগুলো আপনারা দেখেন, আমাদের ঘটনাগুলো শোনেন, কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না। তাই আমি বিশেষভাবে আপনাদেরকে অনুরোধ করতে চাই, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি আপনারা বাজিয়ে দিন। তাহলে আমরা যখনই আমাদের ইউটিউব চ্যানেলে আমরা ঘটনা পাবলিশ করব, তখনই আপনারা আমাদের নোটিফিকেশনটি পেয়ে যাবেন। তো দর্শক, কথা না বাড়িয়ে আমি ঘটনায় চলে যাব। আমাদের ভৌতিক জালের সদস্য শাওন আজকে একটি অসাধারণ ঘটনা আপনাদেরকে পড়ে শোনাবেন এবং অবশ্যই আমি আশা করি এই ঘটনাটি আপনাদের অনেক ভালো লাগবে। তো দর্শক, এখন আমি চলে যাচ্ছি আমাদের ভৌতিক জালের সদস্য শাওনের কাছে। আসসালামু আলাইকুম, আরো একবার ধন্যবাদ সবাইকে। এখন আমি যে ঘটনাটি পড়ে শোনাবো সেই ঘটনাটি একটি কবরস্থান নিয়ে ঘটনা, এবং ঘটনাটি পাঠিয়েছেন বগুড়া থেকে আমাদের রাসেল নামের এক ভাই। তো যে ঘটনাটি পাঠিয়েছে আমি তার ভাষায় পড়ে শোনাচ্ছি। তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। এই ঘটনাটি ঘটেছিল আমার এক নানার সাথে। আমার সেই নানা ছিলেন একজন রিক্সা চালক। তিনি বেশি টাকা আয়ের আশায় প্রতিদিন রাতে রিক্সা নিয়ে সারা রাত রিক্সা চালাতো। কেননা রাতের ভাড়া বেশি পাওয়া যায়, তাই সে সারা রাতই রিক্সা চালাতো। নানা একদিন রাতে রিক্সা নিয়ে আমাদের শহর থেকে প্রায় 5 থেকে 8 কিলোমিটার দূরে একটি ভাড়া নিয়ে গিয়েছিল। যখন সে সেখান থেকে ফিরছিল তখন প্রায় রাত 2টা থেকে 3টা হবে। নানা যে রাস্তা দিয়ে আসছিল সেই রাস্তাটি ছিল মাটির কাঁচা রাস্তা, যা গ্রামে সচরাচর হয়ে থাকে। রাস্তার দুপাশে ছিল সারি সারি খেজুর গাছ। চারদিকে সবকিছু যেন নিস্তব্ধ হয়ে আছে, কোথাও কোনো মানুষ নেই, সারা শব্দ নেই। তিনি তার রিকশার নিচে ঝুলিয়ে রাখা হারিকেনের আলোয় পথ চলছে। কিছু দূর যাওয়ার পর হঠাৎ পিছন থেকে কে যেন ডাক দিল, এই রিকশা থামাও, আমাকে নিয়ে যাও। শব্দটি শুনেই সে কেমন জানি চমকে উঠল। তাই রিকশা থামিয়ে পিছনে তাকিয়ে দেখে এক সাদা লম্বা জুব্বাওয়ালা তার পিছন থেকে ডাকছে। তাই নানা রিকশা ঘুরিয়ে তার সামনে এসে জিজ্ঞাসা করলো, কোথায় যাবেন? জুব্বাওয়ালা লোকটি বলল, আমি সামনেই যাব, সামনে একটি কবরস্থান আছে, সেখানে আমাকে নামিয়ে দিও। আমি সেই কবরস্থানের খাদেম। আমাকে যদি ওই কবরস্থানের গেটে নিয়ে তুমি নামিয়ে দাও তাহলে আমার খুব উপকার হতো। লোকের এই কথাটি শুনে নানা তার দিকে তাকিয়ে থাকলো। দেখলো লোকটি জুব্বা পরা। নানা লোকটির দিকে ভালো করে তাকিয়ে দেখলো সুন্দর চেহারা, মুখটা সাদা, লম্বা দাড়ি, হয়তো কোনো আল্লাহওয়ালা হবে। তাই সে তাকে রিকশায় উঠতে বলল। লোকটি রিকশায় ওঠার পর নানা তাকে বলল, ভাড়া কিন্তু ডাবল দিতে হবে। নানা কয়েকবার এই কথাটি বলল, কিন্তু লোকটি কোনো কথা না বলে চুপচাপ বসে রইল। যতক্ষণ পর্যন্ত কবরস্থানের গেটে না গেল লোকটি নানার সাথে একটি কথাও বলল না। কবরস্থানের গেটে আসলে লোকটি নানাকে বলল, তুমি এখানে দাঁড়াও, আমি যেখান থেকে এসেছি আবার আমাকে সেখানে নিয়ে নামিয়ে দিয়ে আসবে, তাহলে তোমার অনেক ভালো হবে এবং তোমাকে আমি ভালো পুরস্কার দিব। দাঁড়াও বলে সে ভিতরে চলে গেল। কিছুক্ষণ পর সে একটি বস্তায় কি যেন নিয়ে ফিরে এলো। নানা ভাইকে বলল, তুমি আমাকে এখন যেখান থেকে নিয়ে এসেছো সেখানে নিয়ে যাও। অনেক রাত হয়েছিল, তাই নানা ভাই লোকটিকে বলল, আমি আর যাব না, আমি বাড়িতে যাব, আর এমনিতেও ওইদিকে আমার বাড়ির পথ না। তাই নানা যাবে না বলে একটু কেমন জানি করলো। নানার কথা শুনে লোকটি যেন একটু রেগেই বলল, তুমি চলো, আমি তোমাকে অনেক মূল্যবান কিছু দিব, আগেই বলেছি। তাই বলে লোকটি নানা ভাইয়ের হাতে কয়েকটি সোনার কয়েন দিয়ে বলল, এই নাও, এটা তোমার অগ্রিম, তুমি আমাকে ওইখানে নামিয়ে দিয়ে আসো, তাহলে তোমাকে আমি আরো ভালো উপহার দিব, এবং যতক্ষণ আমি তোমার রিকশার পিছনে থাকবো তুমি পিছনে তাকাবে না, তাহলে তোমার ক্ষতিও হতে পারে। এটা শুনে নানা কিছুটা ভয় অনুভব করলো, কিন্তু তারপরও
নানাকে যেহেতু সে এত মূল্যবান জিনিস দিয়েছে, তাই নানা তাকে নিয়ে রওনা হলো। তার কথা শুনে নানা ভাইয়ের মনে কিছুটা ভয় অনুভব করতে লাগলো। তারপরও নিরুপায় হয়ে লোকটিকে রিকশায় বসিয়ে গন্তব্যের স্থানে যেতে লাগলো। কিছু দূর যেতেই নানা তার পিছন থেকে একটা অদ্ভুত শব্দ শুনতে পেল। মনে হলো কেউ যেন পিছনে বসে কিছু খাচ্ছে। সেই আওয়াজটা অন্যরকম, নরম হাড় চিবালে যেমন শব্দ হয়, কর্মর কর্মর এমন একটা আওয়াজ নানা শুনতে পেল। মাঝে মাঝে নানার মনে হলো আওয়াজটা কেমন যেন ঝংকার ঝংকারও মনে হচ্ছিল। অনেকক্ষণ ধরে নানা সেই শব্দটি শুনছে, তাই পিছনে কি হচ্ছে তা দেখার জন্য তার মন ব্যাকুল হয়ে পড়ল। তখন নানা লোকটি নিষেধ করা কথাটি ভুলে যায়। নিজেকে সামলিয়ে ভয়ে ভয়ে সে পিছনের দিকে তাকিয়ে দেখলো কি এক ভয়ঙ্কর দৃশ্য, যা দেখে তার শরীরের সমস্ত পশম দাঁড়িয়ে যায় এবং সে হতবাক হয়ে যায়। তার পিছনে বসা লোকটি আসলে মানুষ নয়, সে একটি ছোট মৃত বাচ্চাকে চিবিয়ে খাচ্ছে। এমন এক ভয়ঙ্কর দৃশ্য যেটা চোখে দেখার নয়। হঠাৎ লোকটি যখন বুঝতে পারলো নানা তার দিকে তাকিয়ে আছে এবং তার বাচ্চা খাওয়ার ব্যাপারটা সে দেখে ফেলেছে, সে এমন এক ভয়ঙ্কর রূপ ধারণ করলো যে যা দেখে নানা ভাই ওই জায়গাতে ভয়ে অজ্ঞান হয়ে পড়ল। রাত শেষ হলে ওই এলাকার কিছু মানুষ নানা ভাইকে হসপিটালে ভর্তি করলো এবং নানা ভাই জ্ঞান ফিরে নিজেকে হসপিটালেই পেল। কিন্তু কিছুদিন যাওয়ার পর নানা ভাই হঠাৎ অসুস্থ হয়ে গেল এবং কিছুদিন পর মৃত্যুবরণ করলো। আর ওই লোকটির দেওয়া স্বর্ণের মোহরগুলো আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। এই ছিল আমার ঘটনা। এই ঘটনাটি নানা তার স্ত্রী মানে আমার নানিকে মারা যাওয়ার কিছুদিন আগে বলে, আর সেই ঘটনাটি আজ আমি আপনাদেরকে শোনালাম। তো দর্শক, আমাদের ভৌতিক জালের সদস্য শাওনের কাছে আপনারা শুনলেন ঘটনাটি। তো ঘটনাটি কেমন হয়েছে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন, তাহলে আমরা উৎসাহ পাই। আপনারা আমাদেরকে উৎসাহ দিলেই আমরা আমাদের অগ্রযাত্রা আরো এগিয়ে নিয়ে যেতে পারবো। আমরা এটাই প্রত্যাশা করি আপনাদের কাছে। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন। এবং দর্শক, আমাদের ঘটনাগুলো আপনারা আপনাদের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের সাথে শেয়ার করুন, তাহলে তারাও আমাদের এই এপিসোডটি এবং ঘটনাগুলো তারা পেয়ে যাবে। আর অবশ্যই আপনারা আমাদেরকে জানাবেন আমাদের এপিসোডটি কেমন হচ্ছে এবং কোন ধরনের ঘটনা আপনারা প্রত্যাশা করেন। তো দর্শক, এখন আমি আপনাদের সাথে আজকের এপিসোডের শেষ ঘটনাটি শেয়ার করব। এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন একজন মাদ্রাসার ছাত্র। তিনি এখনো মাদ্রাসায় অধ্যয়নরত। দর্শক, আমাদেরকে যিনি ঘটনাটি পাঠিয়েছেন তার নাম হচ্ছে নাসিম মারজুবান। তিনি যেভাবে ঘটনাটি পাঠিয়েছেন আমি ঠিক সেভাবেই আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। সময়টা আনন্দেই কাটছিল। দুদিন পর একটি হৃদয় বিদারক বার্তা আসল। সে নিজেই বার্তাটি পড়ে ভাবতে লাগলো, এবার বোধহয় নিজেকে অসহিষ্ণুতার বার্তাবরণে পিষতে হবে, অথবা তার অন্তরালে থেকে যোজন দূরে হারিয়ে যেতে হবে। বুকে এক নিরেট ছুরিকাঘাত সহ্য করলো সানজিদ। মৌনতাবলম্বী হয়ে ভাবনার জগতে হারিয়ে ফেললো নিজেকে। চিন্তার রেশ
কপালে ভাঁজ ফেলল তার। চিন্তার জগতে হাঁটতে হাঁটতে খোঁজ পেল এক কৃষ্ণ দিগন্তের। ও ধমনীতে রক্ত প্রবাহের গতিশীলতা অনুভব করল। ভাবতে লাগলো কি হবে যদি ভয় অন্তরায় হয়ে দাঁড়ায়। তবে কি এগিয়ে যাওয়া আর হলো না? ভাবতে লাগলো, এক মনে ভাবতে লাগলো। হঠাৎ করে কানে আওয়াজ এলো, কেউ হয়তো তাকে ডাকছে, তাও আবার হাতছানি দিয়ে। সনবিত ফিরে পেল সঞ্জিত। তাই মাথা ফিরিয়ে দেখলো তারই বন্ধুরা তাকে ডাকছে। আর দেরি না করে স্থান ত্যাগ করলো সঞ্জিত। তাদের সকলকে ঘিরে দাঁড়িয়ে আছে আপামর জনতা, তাদের বিদায় জানাবে বলে, দুঃখ ও স্মৃতিগুলো ভাগাভাগি করে নিবে বলে। সঞ্জিত কি যেন ভেবে চেঁচিয়ে উঠল। ছেলেটা মাঝে মধ্যে এরূপ চেঁচিয়ে উঠে, এটা বিচিত্র কোনো ব্যাপার নয়। চেঁচিয়ে উঠার আওয়াজে সকলের মাঝে নেমে এলো পিন পতন নীরবতা। দৌড়ে এলো তার বন্ধুরা, কি হলো দেখবে বলে। জিজ্ঞাসু ভঙ্গিতে অপলক চোখে সকলে তাকিয়ে আছে সঞ্জিতের দিকে। আজ থেকে প্রায় 4 বছর আগের কথা। সময়টা তখন 2020। তখন ছিল রমজান মাস। আমি তখন মিজান জামাতে পড়ি, জামিয়া মোহাম্মদিয়া নুরিয়া আলীরটেক নারায়ণগঞ্জ মাদ্রাসায়। আমি ছিলাম হুজুরের খাদেম। হুজুর পাশের গ্রামে এক মসজিদে তারাবি পড়াতেন। হুজুরের বাড়ি ছিল সোনারগাঁও, তাই তিনি মাদ্রাসায় থাকতেন। তার সাথে আমি ও আরেকজন ছাত্র মাদ্রাসার মসজিদের দোতলায় থাকতাম। এই মাদ্রাসারই আরেকজন ছাত্র সে হুজুরের মসজিদের মহল্লায় আরেক বাড়িতে আরেকটি জায়গায় থাকত। তাই আমি ও ছাত্রটি দুজনে মিলে রাত 3টার দিকে সাহারি আনতে যেতাম পাশের গ্রামে। ছাত্রটির নাম ইয়াসিন আরাফাত। সে এবং মাদ্রাসা মসজিদের মুয়াজ্জিন ও মুয়াজ্জিনের ভাই 3 জনে থাকতেন মাদ্রাসার ভবনে একটি রুমে। আমিও হুজুর আরেকটি ছাত্র থাকতাম মসজিদের দোতলায়। মসজিদ ও মাদ্রাসা একসাথে সংযুক্ত ছিল, তাই সাহারির সময় হুজুর সর্বপ্রথম জেগে আমাকে জাগিয়ে দিত, আর আমি গিয়ে ইয়াসিন ভাইদের জাগিয়ে দিতাম। এরপর ইয়াসিন ভাই আর আমি মিলে দুজনে সাহারি আনতে রওনা হয়ে যেতাম। একদিন ঘটল এক ভয়ানক ঘটনা। হৃদয়ে অনেক বড় আতঙ্কের রেখা টেনেছিল। সম্ভবত 14 রোজা হবে। নিয়মতান্ত্রিকভাবে রাত 3টায় আমাকে জাগিয়ে দেওয়া হলো। আমিও হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ইয়াসিন ভাইদের রুমের সামনে গেলাম তাদেরকে জাগাবো বলে। ডাকতেই থাকলাম। দরজায় আওয়াজ করতে লাগলাম। মুয়াজ্জিন ও তার ভাই উঠে গেলেও কিন্তু ইয়াসিন জাগছে না। প্রায় 10 মিনিট যাবৎ তাকে জাগাতে চেষ্টা করলাম, কোনো মতেই জাগছে না। আমি অনেক বিরক্ত হলাম। শেষে অনেক রাগ চড়াও হলো আমার। রাগে ক্ষোভে একাই চলে গেলাম পাশের গ্রামে সাহারি আনতে। রাগের কারণে আমার মাথা কাজ করছিল না। আমি এক নাগারে চলতে থাকলাম। ভুলেই গিয়েছিলাম যে পাশের গ্রামে যেতে এক ভয়ঙ্কর পথ অতিক্রম করতে হয়। সেই পথটি অনেক ভয়ঙ্কর। দিনের বেলা একা যেতেও অনেক সময় কলিজা কেঁপে উঠে। বিষয়টি আমার মাথায় ছিল না। হাঁটতে হাঁটতে রাস্তাটি শুরুতে এসে পৌঁছালাম। তখন গিয়ে মনে পড়ল, হায়, আমি তো একাই চলে এসেছি, কিন্তু ভয় পাচ্ছিলাম না রাগের কারণে। ছোটবেলা অনেক ভূতের গল্প শুনতাম। মা ও দাদি থেকে তাদের জীবনে ঘটে যাওয়া বহু ঘটনা শুনেছি। ভয়ও পেয়েছি, কিন্তু বিশ্বাস করতাম না। ভূত বলতে কিছু নেই, এটা আমি কখনোই বিশ্বাস করিনি। ভাগ্যের কি নির্মম পরিহাস। সেদিন রাতে ওই ভয়ঙ্কর পথটাতে একাকী থাকাকালীন আমার ধারণা ভুল প্রমাণিত হলো। রাস্তায় ওঠার সময় অন্তরে কোনো ভয় ছিল না, কিন্তু রাস্তা পার হচ্ছি আর ভয় বেড়েই চলেছে। যতটুকু রাস্তা এগোই এর চেয়ে দ্বিগুণ বাড়তে থাকে ভয়। মনে মনে আয়াতুল কুরসি পড়তে লাগলাম আর আফসোস করতে লাগলাম, কেন যে একা আসতে গেলাম। না গিয়ে উপায় নেই, কারণ হুজুর সাহারির অপেক্ষায় বসে আছে। যাই হোক, হাঁটতে হাঁটতে ঠিক রাস্তার মাঝে এসে পড়লাম। রাস্তায় একটা বাড়ি ছিল, বাহিরের বাতিটি জ্বালানো ছিল। দূর থেকে দেখতে পেলাম সাদা বোরকা পরিহিত একজন মেয়ে হাতে লাগেজ নিয়ে পিছনে ফিরে কার জন্য যেন অপেক্ষা করছে। দূর থেকে দেখলে যে কেউ এমনটাই মনে করবে। আমিও তাই মনে করেছিলাম এবং মনে মনে ভাবছিলাম, হয়তো কারো বাড়িতে বেড়াতে এসেছে। তাকে এগিয়ে দিতে পিছনে আরো লোক আছে,
আর মেয়েটির বাড়ি হয়তো দূরে কোথাও, তাই রাতের অন্ধকারেই রওনা হচ্ছে যাতে জ্যামে না পড়ে। কিন্তু আমার সব ধারণাই ভেঙে গেল আরেকটু এগুতেই। আস্তে আস্তে প্রায় 3 হাত কাছে চলে এলাম মেয়েটির। আমি দেখতে পেলাম তার হাতে কোনো লাগেজ নেই, তার পরনে কোনো সাদা বোরকাও নয়, বরং এটা সাদা কাপড় পরিহিত ছিল। তখনও ভাবছিলাম হয়তো কোনো মেয়েই হবে। আমি সামনে আসলাম। আগেই বলেছিলাম যে মেয়েটি পিছনে ফেরা অবস্থায় ছিল। আমার চলার পায়ের শব্দ পেয়ে সে ধীরে ধীরে মুখ আমার দিকে ফেরাতে লাগলো। তার চেহারা এত ভয়ঙ্কর ছিল দেখে আমি ভেবে নিলাম আমি কোনো মেয়ের সামনে নয়, বরং এক জিনের সামনে দাঁড়িয়ে আছি। সে চেহারাটা পরিপূর্ণ আমার দিকে ফেরানোর আগেই আমি এক চিৎকার দিয়ে দৌড় দিই, কাঁদতে কাঁদতে দৌড় দিই এবং দৌড়াতে থাকি। অন্তরটা ভয়ে ফেটে যাচ্ছিল, তবুও চোখ বন্ধ করে একটা দৌড় দিই। তবে ঘটল আরেকটি আশ্চর্য ঘটনা। যেই রাস্তা হেঁটে হেঁটে 3 মিনিটে পার করা যেত, তা দৌড়ে আমি 10 মিনিটেও পার করতে পারছি। আমার হাতে ছিল ঘড়ি, দৌড়াচ্ছি আর ঘড়ি দেখছি। রাস্তাটা কিভাবে যেন বাড়তেই লাগলো আর বাড়তেই লাগলো। কি যে ভয় পাচ্ছিলাম আমার দ্বারা বর্ণনা করা সম্ভব নয়। সেই দিন যে কি ভয় পেয়েছি তা আজীবন মনে থাকবে আমার। তো দর্শক, আপনারা শুনলেন আমাদের মাদ্রাসার একজন ছাত্র যিনি ঘটনা পাঠিয়েছিল, ওনার পাঠানো ঘটনাটি আপনারা শুনলেন। তো ঘটনাটি কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি আপনারা আমাদেরকে ঘটনা পাঠাতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসে আপনারা মেইল করে আপনারা ঘটনা পাঠাতে পারেন, অথবা আপনারা যদি চান অডিও রেকর্ড করে আপনারা ঘটনা পাঠাতে পারেন আমাদেরকে। আমরা অবশ্যই আপনাদের ঘটনাগুলো আমাদের চ্যানেলে আমরা পাবলিশ করব। আর যদি আপনারা কেউ চান আমাদের স্টুডিওতে এসে লাইভ আপনারা ঘটনা আমাদের সাথে শেয়ার করবেন, তাহলে অবশ্যই আপনারা আসতে পারেন। আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, আমরা আপনাদের সাথে যোগাযোগ করব। তো দর্শক, আমাদের আজকের এপিসোডটি কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই আপনারা জানাতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে বেল বাটনটি বাজিয়ে দিন। আমরা যখনই ঘটনা আমাদের ইউটিউব চ্যানেলে আমরা পাবলিশ করব, তখন সাথে সাথে আপনাদের কাছে আমাদের নোটিফিকেশনটি চলে যাবে। তো দর্শক, আজকের মতো আমরা ভৌতিক জাল আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শান্তিতে থাকবেন সেই প্রত্যাশাই কামনা করি। আল্লাহ হাফেজ।